নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো মার্কেট প্রাইসেস উইথ এসআর। আজকে এসে গেছি আমরা গ্লোবাল অ্যাকোয়াতে। গ্লোবাল অ্যাকোয়াতে আগের দিন ফিশেস এর কালেকশন দেখেছিলাম আর ডাই আইটেমস এর কালেকশন দেখেছিলাম। এবার জেনে নেবো এ টু জেড প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ব্যাপারে। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিভাবে সেট আপ করতে হবে, এ টু জেড সবকিছু আমাদের বলে দেবে সুমিতদা। সুমিতদা, আগে বলো তুমি কেমন আছো? ভালো আছি। গরমের মধ্যে যেরকম আগেও বলেছিলাম, এখন আস্তে আস্তে গরম বাড়ছে, তো তার মধ্যে যেরকম আমরা রয়েছি সবাই একসাথে সার্ভাইভ করছি। আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কও সার্ভাইভ করছে, আমরাও সার্ভাইভ করছি, আমরা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামও সার্ভাইভ করছে, কিন্তু ওদের সার্ভাইভটা আমাদের হাতে নির্ভর করছে। আমাদের সার্ভাইভটা যেমন আমাদের বাবা মা, আমাদের পরিবারের উপর নির্ভর, তেমন প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বা যে কোনো অ্যাকোরিয়াম তাদের সার্ভাইভটা আমাদের হাতে নির্ভর করছে পুরোপুরি। আচ্ছা সুমিতদা, প্ল্যান্টেড ট্যাঙ্ক কত রকমের হয় অ্যাকচুয়ালি, মানে কি কি ধরনের হতে পারে প্ল্যান্টেড ট্যাঙ্ক? প্ল্যান্টেড ট্যাঙ্ক, আমার এইখানে যে ট্যাঙ্কটা রয়েছে আমি একটু দেখাই। এইখানে যে প্ল্যান্টেড ট্যাঙ্কটা রয়েছে, এইখানে এবং এইখানে প্ল্যান্টেড ট্যাঙ্কটা রয়েছে, এরা দুজনে হাইটেক। আমি হাইটেক বলতে আমি কি বুঝবো, যে এর মধ্যে সবকিছু রয়েছে। একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য হবিস্টের যা যা দরকার সেই সব আমার এই ট্যাঙ্কের মধ্যে অ্যাভেলেবেল। আচ্ছা, এবং কোয়ান্টিটি মেনটেন করে। ঠিক আছে, এবার প্ল্যান্টেড ট্যাঙ্ক অনেক রকম ভাবে বলতে গেলে আমি বলবো আমার মতে যদি আপনি বলি, তাহলে প্ল্যান্টেড ট্যাঙ্ক 3 রকম হতে পারে। আজকে মার্কেটে যে গাছগুলো পাওয়া যায়, মোটামুটি যেটা আমরা লো টেক প্ল্যান্ট হিসাবেও ভাবি, এই লো টেক প্ল্যান্ট গুলো আমি যদি বাড়ি এসে তলায় গার্ডেন সয়েল এবং তার উপর বালি দিয়ে গাছগুলো বসিয়ে দিই, এটাও একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক। আচ্ছা, প্ল্যান্টেড ট্যাঙ্ক মানে কি, আমরা অ্যাকোরিয়ামে হ্যাঁ করতে পারি। আচ্ছা, গার্ডেন সয়েল দিয়ে কোনোভাবে জল পচে যাওয়া ব্যাপারটা আছে? হ্যাঁ, তার জন্য উপরে লেয়ারে বালি দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার গার্ডেন সয়েলকে প্রসেস বলতে কি, তাকে একটু ড্রাই করে অ্যাকোরিয়ামের তলায় ভালো করে সেটেল ডাউন করে তার উপর বালি দিয়ে আমরা প্ল্যান্টিং করতে পারি। আচ্ছা, মানে আগে ভালো করে সেটেল ডাউন করে তারপরে ওটা ফিল্ট্রেশন চালু করে দিয়ে তারপরে আমরা প্ল্যান্ট করব, একদম প্ল্যান্ট করতে পারি। এটা হলো একটা পদ্ধতি। এরপর 2 নম্বর পদ্ধতি আমার মতে, প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের সমস্ত কিছু জিনিস আমরা দিলাম, অ্যাকোয়া সয়েল দিলাম, গার্ডেন সয়েল এবং স্যান্ড এখানে বাদ দিলাম। আচ্ছা, সয়েল দিলাম, অ্যাকোয়া সয়েল, প্রপার ব্র্যান্ডেড অ্যাকোয়া সয়েল, যে কোনো ব্র্যান্ড, আমি ব্র্যান্ডে যাচ্ছি না, অ্যাকোয়া সয়েল দিলাম। তার ওপর আমরা ফার্টিলাইজার দিচ্ছি। আচ্ছা, তার সাথে তার প্রপার একটা লাইট দিচ্ছি। আচ্ছা, এবং তার মধ্যে আমরা কিছু প্ল্যান্ট, যেগুলোকে আমরা লো-টেক বলবো না, একটু হাইটেকের ওপরই যাচ্ছে। আচ্ছা, হাইটেক প্ল্যান্ট দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো। অনেকে দেয়, যেমন রোটালা দিল, অনেকে একাইনোডোরাস দিল, অনেকে মন্টে কার্লো করারও চেষ্টা করলো। তো এই প্ল্যান্ট দিয়ে CO2টাকে দিলাম না, এটা হচ্ছে আরো একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক। CO2টা দিলাম, আমি সবকিছু দিলাম, CO2টা দিলাম না, এটাও একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে পোস্টিং হয়েছে। সেই ট্যাঙ্কটাও প্রায় 1 থেকে 1.5 বছর বা 2 বছর রান করেছে। এরকম অনেক হবিস্টের কাছে। কালারফুল হবে না, না না, রোটালা কালারফুল তাদের হয়নি। এবং নর্মালি একটা CO2 দেয়া ট্যাঙ্কের যে প্ল্যান্টের গ্রোথ, সেই গ্রোথটাও কিন্তু তাদের আসে এসেছে। তারা ট্রিমিং করেছে প্ল্যান্টেড ট্যাঙ্কে, প্রত্যেকটা প্ল্যান্ট তারা ট্রিমিং করেছে, কিন্তু ট্যাঙ্কটা তাদের এস্টাবলিশড বলতে পারি, কিন্তু প্রপার খোলামেলা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমরা বলতে পারি না। আচ্ছা, এটা একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক। ওকে। তৃতীয় প্ল্যান্টেড ট্যাঙ্ক এটা হতে পারে, যেটা আমারটা সবকিছু রয়েছে। আমার অ্যাকোয়া সয়েল রয়েছে, তার তলায় বেস লেয়ার ফার্টস রয়েছে, জলে ফার্টিলাইজার ডোজিং হচ্ছে, তার সাথে আমি CO2 এডিশন করে দিয়েছি উইথ গুড ফিল্টার। CO2 এডিশন করে দিলাম মানে আমার প্ল্যান্টেড ট্যাঙ্কটা ফুলি কমপ্লিট হয়ে গেল, কারণ আমি প্রত্যেকটা প্ল্যান্টকে তাদের উপযুক্ত খাবার দিচ্ছি। এবং তাদের উপযুক্ত খাবার দুটো, একটা হচ্ছে ফার্টিলাইজার, ওয়াটার পাম্প যেগুলো আমরা করি ওয়াটারের সাথে যেটা আমরা দিই, আর একটা হচ্ছে CO2 তাদের খাবার। আমরা যে প্ল্যান্টেড ট্যাঙ্ক, সেকেন্ড অপশন যে প্ল্যান্টেড ট্যাঙ্কটা আমরা বলেছিলাম, যেখানে আমরা CO2 বাদ দিয়ে বাকি সবকিছু প্ল্যান্ট করছি, এটায় সাকসেসফুল রেট কিছুটা কম হলেও কারণ হচ্ছে একটাই, যে আমরা CO2 দিচ্ছি না, তাদের খাবারটা আমরা দিচ্ছি।
আচ্ছা, CO2 যদি আমি লোটেক ট্যাঙ্কে যেটাতে দিচ্ছি না, যেটা সেকেন্ড অপশনে এলো, ঠিক আছে, সেটাতে কি অ্যালগি প্রবলেম কতটা? অ্যালগি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে হবেই হবে, হবেই, সরি বাট হবেই। আপনি লোটেক করুন, আপনারও অ্যালগি হবে। আপনি হাইয়েস্ট যে কত হাইয়েস্ট হতে পারে, সেই হাইয়েস্ট পিক মোমেন্টেও আপনি যদি একটা ট্যাঙ্ক করেন, সেখানেও অ্যালগি আসবে, অ্যালগি আসবে। অ্যালগির একটা ফেজ আছে, আমাদের অ্যালগি বুঝিয়ে দিচ্ছে যে আপনার ট্যাঙ্কে এই সমস্যাটি চলছে এখন এই মুহূর্তে। আচ্ছা, তো আমি পার্সোনালি অ্যালগিকে কোনোদিনও পয়েন্ট আউট করি না এই কারণেই, কারণ অ্যালগি আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার এই প্রবলেম হচ্ছে। সেটা CO2 রিলেটেড হোক, সেটা ফার্টিলাইজার রিলেটেড হোক, সেটা আপনার লাইট ইন্টেন্সিটি বেশির জন্য হোক, বা আপনি মাছেদের যে প্ল্যান্টেড ট্যাঙ্কে যে মাছগুলো রয়েছে তাদেরকে খাবার বেশি দেওয়ার জন্য হোক। কারণ অনেক আছে, আপনারাও জানেন অনেক কারণ। আমি আশা করি আপনারা যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করছেন তারা ইউটিউবের সহায়তা খুব বেশি নেন, কারণ এই ভিডিওটা ইউটিউবেই আসছে আফটার অল। তো প্ল্যান্টেড ট্যাঙ্কে অ্যালগি আসবেই, তাকে আসতে বাধ্য। এমন কোনো দুনিয়ার কোনো প্ল্যান্টেড ট্যাঙ্ক নেই যেখানে অ্যালগি নেই, কিন্তু আমাদের কাজ অ্যালগিটাকে মেনটেন করে যাতে অ্যালগিটা আউট ভিজিবল না হয়, লোকের চোখে যাতে না পড়ে যে এইখানে এটা কি রয়েছে, এরকম দলা পাকিয়ে রয়েছে বা একটা অদ্ভুত একটা জিনিস রয়েছে ট্যাঙ্কের মধ্যে যেটা দেখতে ডিস্ট্রাক্ট করছে, প্ল্যান্ট নষ্ট না করে দেয়। অ্যালগি তো আমি বলবো অ্যালগি এসছে মানে আপনি জানলেন যে আপনার এই প্রবলেম। অ্যালগির জন্য যে আমরা যে ভুলগুলো করে থাকি, অ্যালগিকে সরানোর জন্য আমরা অনেক সময় মাথা খুঁড়ে ফেলি যে অ্যালগিটাকে সরাতেই হবে, এনি হাউ আমাকে অ্যালগিটাকে সরাতে হবে, তার জন্য আমরা অনেক কিছু ভুল করে দিই। ফার্টিলাইজার দেওয়া বন্ধ করে দিই, সয়েলের মধ্যে কোনো উল্টোপাল্টা কিছু করে ফেলি, ট্যাঙ্কটাকে সাইকেলটাকে ঘেঁটে দিই বারবার, ফিল্টারটাকে পরিষ্কার করে। হয়তো অনেকে ভাবে যে ফিল্টারটাকে পরিষ্কার করলে আমার অ্যালগি চলে যাবে, এটা তো নয়। অ্যালগি পরিষ্কার করতে গিয়ে আপনি দেখুন আপনার অ্যাকোরিয়ামে গাছগুলো বাড়ছে কিনা। আমাদের অ্যাকোরিয়ামে, অ্যাকোয়াস্কেপে বা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে প্লান্ট সেটাই হচ্ছে আসল, অ্যালগিটা আসল নয়। আপনি দেখুন প্ল্যান্ট বড় হচ্ছে কিনা, যদি প্ল্যান্ট বড় হয় তাহলে অ্যালগি চলে যাবে, আপনি আপ চলে যাবে। সে এসেছে নিশ্চয়ই কোনো অকারণে এসেছে, কোনো ভুল হয়েছে এসেছে, সে যাবেও একটা কারণে। সেই কারণটা আমাদের বেছে নিতে হবে যে আমরা কি করলে এটা যেতে পারে। আচ্ছা সুবিধা, যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করেছে তাদের একটা আইডিয়া আছে, কিন্তু যারা নতুন স্টার্ট করছে, যাদের তেমন কোনো আইডিয়া নেই, তারা কি কি ডিফিকাল্টির মধ্যে পড়তে পারে প্ল্যান্টেড ট্যাঙ্ক সেটআপ করতে গেলে? প্ল্যান্টেড ট্যাঙ্ক সেটআপ করতে গেলে ডিফিকাল্টি আসে এবং আসেও না। এইভাবেই আমি বলবো যে আজকে একজন হবিস্ট, ধরে নিলাম আমি প্ল্যান্টেড ট্যাঙ্কের ব্যাপারে কিছু জানি না, আমি নলেজ গ্যাদার করবো আগে। আমার যদি কোনো ফেলো হবিস্ট যারা আছে, যদি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম টু করে, আমি তার সাহায্য নিলাম। আজকে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আমি আজকে অ্যাকোরিয়াম বোর্ড করবো, একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, আমার কি কি লাগবে? বেসিক একটা ট্যাঙ্ক, সয়েল, ফার্টিলাইজার, ভালো কোয়ালিটির জল। এই ভালো কোয়ালিটির জলের ব্যাপারে আমি একটু পরে আসবো। জল এবং লাইট, তার সাথে একটা খুব ভালো কোয়ালিটির ফিল্টার আর গাছ। শুরু করে দে, আমার বন্ধু আমাকে বললো শুরু করে দে। তো আমি এগুলো কিনে নিয়ে চলে এলাম এবং এসে কিছুই জানি না। তো ইউটিউব ঘেঁটে বা কিছু বন্ধুর সাহায্য নিয়ে যেটা আমি জানতে পারলাম যে তলায় একটা মাটি দেওয়ার আগে, সয়েল দেওয়ার আগে একটা বেস লেয়ার ফার্টিলাইজার দিতে হয়। আমরা বলছি বেস লেয়ার ফার্টিলাইজার, কিন্তু ওটা হচ্ছে একটা সাবস্ট্রেট, বেস লেয়ার সাবস্ট্রেট, যেখানে ব্যাকটেরিয়া কলোনি করবে। একজন যে শুরু করছে হয়তো তার এটা মাথার ওপর দিয়ে চলে যেতে পারে, বা হয়তো সে ভাবতে পারে, আজকে এখন ভাবছে হয়তো ভিডিওটা দেখে যে কি এটা কেন দেবো, সয়েলের নিচে আমি কেন সাবস্ট্রেট দেবো? সয়েলটাই তো একটা সাবস্ট্রেট, সয়েল একটা সাবস্ট্রেট, কিন্তু সয়েলের তলায় এমন অনেক মাইক্রো অর্গানিজম রয়েছে যেটা প্ল্যান্টেড ট্যাঙ্কের পুরো ইকোসিস্টেমটাকে খাড়া করে দিচ্ছে। আমরা তাদের দেখতেও পাচ্ছি না, আমাদের তাদের কোনো ভিজিবিলি নেই তারা, কিন্তু আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের নিচে আসল কাজ তারা করছে। আপনার অ্যাকোরিয়ামে যত অ্যামোনিয়া রয়েছে, গাছের পাতা পচা থেকে শুরু করে মাছের পটি, পুপ, যেটা আমরা বলি পুপ অ্যান্ড পি, সেটা অ্যামোনিয়া ক্রিয়েট করছে। তো সেই অ্যামোনিয়াটা ওই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আপনার সাইকেল করে দিচ্ছে। যাই হোক, বিগিনার্স থেকে শুরু করি। আমি আজকে সয়েল নিয়ে এসে গাছটা পুঁতে দিল,
লাইটটাকে জ্বালালো সকালবেলায় 7টা থেকে ধরে নিলাম বিকাল 2টো অবধি, সরি দুপুর 2টো অবধি। কালকে সে সকালবেলা জ্বালাতে পারলো না, হ্যাঁ কালকে সকালবেলার জায়গায় ভুলে গেল, চালো দুপুর বেলায়। এরকম ভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ চললো। 2 সপ্তাহ পর দেখলো প্ল্যান্টেড গুলো সব মরে গেছে। এইটাই ডিফিকাল্টি। আচ্ছা, মানে এই পুরো dead ও হয়ে difficulty-টা যেতে পারে। হবেই হবেই। আচ্ছা, তো এই ডিফিকাল্টিটা কেন বলছি? টু ল্যাক অফ নলেজ। আজকে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে গেলে ডিফিকাল্টি এটাই ফেস করতে হয় যে আমাদের কাছে প্রপার নলেজটা নেই। আমরা আজকে যে অ্যাকোরিয়ামটা আনলাম, আমি মার্কেট থেকে কটা গাছ নিয়ে এলাম, গাছটা বসিয়ে দিলাম, সেই গাছটা একটা লিভিং অর্গানিজম, গাছেরও প্রাণ আছে। আমরা ছোটবেলা থেকে তাই করে এসেছি। তো তার যখন প্রাণ রয়েছে, তার প্রপার টাইমিং এ খাওয়া, হ্যাঁ প্রপার টাইমিং এ তার জন্য আলো এবং প্রপার ফিল্টারেশন যদি আমরা না দিই, গাছ কিন্তু মরবেই। আচ্ছা, তো ডিফিকাল্টি এইখানেই চলে এলো যে আমি গাছ তো নিয়ে এলাম, গাছটা আমার 2 সপ্তাহ পর মেল্ট করে গেল। আমি ঠিক যেমন আমরা মাছ নিয়ে আসি, যদি আমরা প্রপার অ্যাকোরিয়াম সাইকেল না করে যদি মাছটাকে ছেড়ে দিই, 2 সপ্তাহ পর বা 2 দিন পর মাছটা মারা যায়। ঠিক গাছেরও তাই হচ্ছে। আমি গাছটা নিয়ে আসছি, প্রপার সাইকেল প্রপার নলেজ যদি না থাকে, আমি গাছটাকে 2 সপ্তাহ পর মেরে দিচ্ছি। মাছটা হয়তো তার প্রাণ সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে বা কিছুক্ষণ থেকে যাচ্ছে, গাছটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে। আপনি দেখছেন আজকে একটা পাতা হলুদ হয়ে গেল, কালকে 2টো পাতা হলুদ হয়ে গেল, পরের দিনকে দেখলেন পুরো ডাল সমেত সবকিছু হলুদ হয়ে গেল, তারপরের দিন দেখলেন ওটা ধুলির সাথে হয়ে গেল, বালির সাথে মিশে গেল, গাছটা আর রইলই না। এইটা ডিফিকাল্টি। এই ডিফিকাল্টিটাকে ফেস করে 3 রকম। আমি প্রথমে বলেছিলাম যে 3টে অ্যাকোরিয়াম হয়, 3টে অ্যাকোরিয়ামেই কিন্তু 3 রকম ডিফিকাল্টি ফেস করতে হয়। 3 ভাবে 3 রকম, যেহেতু অ্যাকোরিয়াম লোকে 3 রকম করে, হবিস্টরা আজকে অ্যাকোরিয়াম 3 রকম ভাবে করছে। কেউ বলেছিলাম যেমন কেউ গার্ডেন সয়েল দিয়ে তার উপর বালি দিয়ে করছে, সে একরকম ডিফিকাল্টি ফেস করছে। সে এটা ফেস করছে যে আমার ট্যাঙ্কে গাছগুলো সেরকম বাড়ছে না, বা জলটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, বা জলটার মধ্যে অ্যালগি চলে আসছে, এটা তার জন্য ডিফিকাল্টি। গার্ডেন সয়েল দিয়ে করলে তো অ্যালগি আসার চান্স তো আছেই, ঠিক আছে। যে অ্যাকোয়া সয়েল দিয়ে করছে CO2 বাদ দিয়ে, তার কাছে ডিফিকাল্টি কেন লাগছে? যে CO2 রিলেটেড যে অ্যালগি গুলো সেগুলো তার কাছে অ্যাপিয়ার হচ্ছে। আর তেমনি CO2 দিয়েও ডিফিকাল্টি আসছে, যারা ডোসিং ঠিকঠাক করছে না। আমার ট্যাঙ্কটা যদি ডোসিং চায় যে 1 বাবল পার সেকেন্ড, তার জায়গায় যদি আমি তাকে 3 অথবা 4 বাবল পার সেকেন্ড CO2 দিই, তাহলে আমার ট্যাঙ্কে CO2 দরকারের থেকে বেশি, গাছ অ্যাবজর্ব করবে না, তার ফলে অ্যালগি আসছে। আজকে আমার অ্যালগিটা আসছে মানে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কিছু একটা গন্ডগোল হচ্ছে। তার মানে অ্যালগি আসা খারাপ না, অ্যালগি আসা অনেক অংশে ভালো। আমরা আগেও আলোচনা করলাম জাস্ট একটু আগেই, যে অ্যালগিটা আপনাকে বন্ধু হিসাবেই আপনাকে বলে দিচ্ছে, নক করে দিচ্ছে যে এক্সকিউজ মি, আপনার এখানে এই ফল্ট হচ্ছে, তাই আমি এসেছি। অ্যালগি আমরা বেসিক্যালি ভয় পেয়ে যাই যে এ বাবা অ্যালগি এসে গেল, এবার আমার প্ল্যান্টের ট্যাঙ্কটাই গেল। কিন্তু না, অ্যালগিটা যদি আমরা ঠিকভাবে মেনটেন করি আর ওটা সম্পর্কে জানি যে কি জন্য আসছে, বেশি একটু অবজার্ভ করি, তাহলে আমরা ওটা সলভ করে ফেলতে পারবো। এবং করা যায় এবং এটা রাতারাতি হয় না, এটা টাইম লাগে। হ্যাঁ, অনেকে পেশেন্স হারিয়ে ফেলে। যে আপনারা ভুল করতে করতেই শিখবেন। আমরাও ভুল করেছি, আমিও ভুল করেছি, এখনো অব্দি। ইনফ্যাক্ট আমি এটাও বলি যে আমার এই ট্যাঙ্কটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, এতেও এলগি আছে। ফার্স্ট বেস যে এলগিটা আছে সেও এসছে, সেকেন্ড বেস যে এলগিটা আসার কথা সেও এসছে। এলগি এই ট্যাঙ্কেও আছে, আমার এই ট্যাঙ্কেও আছে, তাই ঘাবড়াবেন না। এলগি আপনারও আসবে, আমারও এসেছে। দুনিয়ার যত বড় বড় অ্যাকোয়াস্কেপার আজকে যারা আছেন, প্ল্যান্টেড ট্যাঙ্ক যারা করে, তাদেরকে আমরা অ্যাকোয়াস্কেপার বলি, এবং অরিজিনটা এসছে জাপান থেকে। তো এই খুব বড় বড় যারা আছে অ্যাকোয়ারিয়াম স্কেপিং করে, যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক দিয়ে, তাদেরও ট্যাঙ্ক এলগি হয়। আচ্ছা, তারাও এলগি ফেস করেছে, সবারই আসছে। তো এখানে ভয় পাওয়ার একদমই কিছু নেই। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটাকে মজা করুন, হ্যাঁ, মানে আপনি ফিল করতে হবে, প্ল্যান্টেড অ্যাকোরিয়ামকে ফিল করুন। আপনি সারা বসে বসে দেখলাম শুধু, এই দেখাটাই কিন্তু আপনার সারা দিনের একটা মেডিটেশন। তাও তো প্ল্যান্টেড ট্যাঙ্ক এখন আমরা ইউটিউব দেখে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। আগে এইটাও ছিল না। হয়তো কেউ দাদা কাকারা বাই চান্স করলো কেউ প্ল্যান্টেড ট্যাঙ্ক, তখন আমরা জানতে পারি। তো এখন বিশাল বড় অপরচুনিটি আমাদের কাছে, যে ইউটিউবের সাহায্যে আমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক কিভাবে সেট আপ করবো সেটা জানতে পারবো। আর তোমার কাছে যদি কন্ট্যাক্ট করে, তোমার কাছ থেকে গাইডেন্স পাবি। অবশ্যই, একদম পেয়ে যাবে, অবশ্যই পাবে। আমি ফোন করলেও, অনেকে ফোন করেছে ভিডিও দেখে, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম নিয়ে অনেক কোয়ারি এসছে, এবং সেই কোয়ারির মধ্যে আমাদের সামনে এখন যে রয়েছে তাকে নিয়েও কোয়ারি এসছে। আমরা আসছি, তো একটা ট্যাঙ্কে গাছ 100টাও থাকতে পারে,
হাজারটাও থাকতে পারে। আজকে আমার এই ট্যাঙ্কে অগুন্তি গাছ আছে, আমি যদি স্টেম বাই স্টেম গাছ গুনি তাহলে দেখা গেল আমার ট্যাঙ্কে অমুক সংখ্যক, ধরে নিই আমার ট্যাঙ্কে 100খানা গাছ আছে। কেউ ট্যাঙ্ক করে যারা অ্যামাজোনিয়ান শর্ট করছে বা স্যাগিটেরিয়া করছে, তাদের স্টেম যদি কাউন্ট করি আমি, তাদের কাউন্টিং হবে হয়তো 30টা। তাই আমার ট্যাঙ্কে গাছ বেশি, তাই তাদের খাবারও বেশি, তাই তাদের CO2 আমাকে বেশি দিতে হবে। লজিক, অ্যান্ড দ্যাটস দ্য প্রুভেন। আমি যদি এই ট্যাঙ্কে খুব গুটি কয়েক গাছ লাগাই তাহলে CO2 আমার অত লাগছে না, কারণ গাছ সংখ্যা আমার কম। তাই আপনার ট্যাঙ্কে যদি গাছ কম সংখ্যক গাছ থাকে তাহলে আপনাকে CO2 কম করতে হবে। আমি যদি তাকে ফোনে বলি যে আপনি 3 বাবল পার সেকেন্ড দিন, হয়তো 3 বাবল পার সেকেন্ড তার জন্য সাফিসিয়েন্ট নয়, তার জন্য 1 বাবল পার সেকেন্ড সাফিসিয়েন্ট হতে পারে। মানে প্রত্যেকটা ট্যাঙ্কে ইকোসিস্টেম আলাদা আলাদা। আচ্ছা, তার মানে গাইডেন্স তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকেও রিসার্চ করতে হবে। অবশ্যই রিসার্চ করেই তোমরা বুঝতে পারবে যে কতটা কিভাবে তোমরা করতে পারবে। তারপরে তো সুবিধা আছে। আচ্ছা সুবিধা, একজন বিগিনার, একদম বিগিনার, সে একটা ফুল সেটআপ CO2 দিয়ে সবকিছু দিয়ে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে যায়, তাহলে সেটা শুরু থেকে প্রসেসটা কি থাকবে? শুরু থেকে প্রসেসটা কি থাকবে তার জন্য আগে হচ্ছে কালেকশন। কালেকশন মানে কি কি কালেকশন করব? একটা ট্যাঙ্ক করতে গেলে, একটা বেসিক প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে গেলে আমার কি কি লাগে? ফার্স্ট সয়েল, সেকেন্ড প্লান্টস, থার্ড যদি আমি ট্যাঙ্কটাকে সাজাতে চাই তাহলে আপনার পছন্দ মতন রক, ড্রিফটউড অথবা রক। আমি ড্রিফটউড দিয়ে এখনো অব্দি স্কেপ করিনি, তাই ড্রিফটউড এবং রক দুটোই আছে। রকের ভ্যারিয়েশন আমি যাচ্ছি না, আমি রক বললাম। রক আমার পছন্দ মতো, আপনাদের পছন্দ যা খুশি একটা রক। তার সাথে CO2 ফুল সেটআপ, একটা আলো, একটা ট্যাঙ্কের থেকেও বেশি ক্যাপাসিটির একটা ফিল্টার। আমি বেশি ক্যাপাসিটির ফিল্টারটা কেন বলছি? বেশি ফ্লো নয়, বেশি ক্যাপাসিটি। আসবো, আমি আপনাদেরকে বলে দেবো কেন বেশি ক্যাপাসিটি ফিল্টারটা আমি বলছি। এবার শুরু করলাম। ট্যাঙ্কটা পেয়ার একদম ফাঁকা, বটম একটা জাস্ট একটা গ্লাসের বক্স আমি রাখলাম। ট্যাঙ্কটার সাইজটা কি ম্যাটার করে? না, কোনো ম্যাটার করে না। এইটুকু অ্যাকোরিয়াম দেখে অনেকে ঘাবড়ে যায় যে এতটুকু অ্যাকোরিয়ামে প্ল্যান্টেড ট্যাঙ্ক হয়, একটু বড় করলেও তো ভালো হতো। আমি বলি ছোট অলওয়েজ বেটার। প্রথম থেকে একদম মানে ফার্স্ট টাইম শুরু করছে, আমি বলবো ছোট ট্যাঙ্কে শুরু করো। একটা 12 ইঞ্চির কিউব, একটা নরমাল 12 ইঞ্চির কিউব ট্যাঙ্ক। আচ্ছা, আইডিয়াল ধরে নিলাম আজকে আমার কাছে একটা 12 ইঞ্চির কিউব ট্যাঙ্ক আমার সামনে রইলো রাখা। আমি ওই ট্যাঙ্কের মধ্যে আমি লাইভ ডেমো তো দেখাতে পারছি না, আমার প্রথম দিকে আমি তলায় সাবস্ট্রেট দেবো। সাবস্ট্রেট মানে কিন্তু সয়েল নয়, লাভা চিপ দিয়েও, লাভা চিপ অথবা পামিস্টোন, এই দুখানাকে বেস লেয়ার সাবস্ট্রেট আমরা বলবো। আচ্ছা, বেস লেয়ার সাবস্ট্রেটটা দেওয়ার পর একটা হয় এডিএর সুপার 4। আচ্ছা, এডিএর সুপার 4, একটা হয় আমাদের অ্যাকোয়াটিক রেমিডিসের সাবস্ট্রাট ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া অ্যাডিটিভ, ঠিক আছে। একটা সাদা পাউডারের মতো হয়, আর সুপার 4এও তিন রকমের পাউডার হয়। আমি পাউডারের ডিটেলে যাচ্ছি না, আপনি জাস্ট প্যাকেটগুলো খুলুন, ট্যাঙ্কের ওই সাবস্ট্রেট লেয়ারটার ওপর ছড়িয়ে দিন। আচ্ছা, ওটা কি ব্যাকটেরিয়া? এটা ব্যাকটেরিয়া কলোনাইজেশনের জন্য স্টার্টআপ, কুইক স্টার্টআপ, ঠিক আছে। এটা আমার সয়েলের তলায় প্রথম থেকেই এসে গেল এবং তারা 1 সপ্তাহের মধ্যে থেকে কলোনাইজেশন চালু করে দেবে, ঠিক আছে। এরপর আমি শুকনো অবস্থায়, আমি ট্যাঙ্কে এখন কিন্তু জল দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। আমি যেই সাবস্ট্রেট দেওয়া হয়ে গেল, বেস লেয়ার সাবস্ট্রেট কমপ্লিট হয়ে গেল, তারপর আমি সয়েল ঢেলে দিলাম। ওইটাকে ব্যাকওয়ার্ডে রেখে, আমি সাবস্ট্রেটটাকে ব্যাকওয়ার্ডে রেখে দিয়ে আমি সয়েলটাকে ট্যাঙ্কে পোর করে দিলাম। সামনে থিকনেসটাকে কম রাখি ফর অ্যাসথেটিক লুক। আপনি ফুল সয়েল দিতে পারেন, আপনি এতটা থিকনেস সয়েল দিতে পারেন, আপনার সেখানে দেখতে লাগা ভালো লাগা আপনার ওপর নির্ভর। যারা অ্যাকোয়াস্কেপ করে তারা সামনে সরু রাখে এবং যাতে দেখতে ভালো লাগে দূরে একটা, হ্যাঁ। এবং গাছগুলোর ভিউ পয়েন্টেরও ব্যাপার আছে, গাছেরও একটা ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, স্টেম প্লান্টের একটা ব্যাপার আছে, আমি আসছি পরে। তো সয়েলটাকে আমি ধরে নিলাম একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইরকম একটা স্লোপিং মোমেন্টে আমি রেখে আমি সয়েলটাকে ঢেলে দিলাম, ব্রাশে করে অ্যালাইন করে দিলাম। এরপর আপনার ইচ্ছা, আপনি 10টা, আপনি 2টো পাথরের টুকরো, ছোট ছোট পেবেল বলবো না, স্টোন, যেমন আমার এখানে রাখা আছে, আমার স্কেপিং পারপাস রাখা আছে, তো এরকম আপনি সয়েল দুখানা রেখে দিলেন, 2টো বা 10টা আপনি যটাই হোক সাজিয়ে রেখে দিলেন। আপনার ট্যাঙ্ক আপাতত রেডি হয়ে গেল।
বা একটা ড্রিপফ্রুট, একটা ছোট্ট ড্রিপফ্রুটের পিস আপনি এর মাঝখানে রেখে দিলেন, যাতে মনে হয় যেন একটা ন্যাচারালি ওটা ভাঙা ডাল, গাছের ডাল পাথরের ওপর লে ডাউন করে রয়েছে রাখা। আপনার ট্যাঙ্ক হার্ডস্কেপ রেডি হয়ে গেল। অ্যাকোয়াস্কেপ যেটাকে আমরা ট্রেনে করে যখন যাই তখন আমরা তাই দেখি, ট্রেনে করে যেতে যেতে, যে আমাদের সামনে ছোট ঘাস জমি যেগুলো থাকে, চাষের জমি, ধরুন চাষের জমি এটা, তারপর একটু বড় গাছ, আস্তে আস্তে বড় গাছ, তার ওপর আবার আমরা যত দূর দেখছি ট্রেন থেকে জানলার বাইরে, তার পেছনে আরো বড় বড় গাছ। অ্যাকোয়ারিয়াম সাজানোর ক্ষেত্রেও আমরা এই জিনিসটাকে কিন্তু ফলো আপ করি, যে সামনে থাকবে ছোট গাছ, মানে যেগুলোকে আমরা ফোরগ্রাউন্ড প্লান্ট বলি। এরপর থাকবে মিড গ্রাউন্ড প্লান্ট, যেগুলো আমরা মিডল সেকশনে প্ল্যান্টিং করি। তারপর থাকবে স্টেম প্লান্ট বা ব্যাকগ্রাউন্ড প্লান্ট, যেগুলো হাইট টলার হয়। ঠিক আছে, আমি এই ট্যাঙ্কটাকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে সামনে যেটা রয়েছে এটা হচ্ছে মন্টি কার্লো, এটাকে বলি ফোরগ্রাউন্ড প্ল্যান্ট। আপনারা যা খুশি ফোরগ্রাউন্ড প্ল্যান্ট ইউজ করতে পারেন, যেটা আপনার যেটা ইচ্ছা এবং যেটা অ্যাভেলেবেল রয়েছে। এরপর আসছে মিড গ্রাউন্ড প্ল্যান্ট, আপনার চয়েস, আপনি যা খুশি লাগাতে পারেন। আমি কিছু নাম বলে দেবো তার সাথে, এবং তার পেছনে লাল লোটালা। এই যদি মেথডটায় আমি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করি, তাহলে আমার এক তো প্রত্যেকটা প্ল্যান্ট ভিজিবল হবে, মাছ ভিজিবল হবে, এবং অ্যাকোয়ারিয়ামটা ওভারঅল লুকটা ভালো আসবে। তাহলে আমার অ্যাকোয়ারিয়াম, এবার গাছ বসা যখন আমি কিনতে যাচ্ছি তখন একটা রিসার্চ করব যে গাছ কি কি অ্যাভেলেবেল হয়। গাছ আমি এইসবে বললাম ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এই 3 রকম গাছ হয়। কিন্তু গাছটা আমরা আসছে কিভাবে? গাছটা আসছে টিসি পটে, মানে টিস্যু কালচার পট যেটাকে আমরা বলি, টিসি পট, ব্ল্যাক পট হয়। ঠিক আছে, আর এক রকম গাছ হয় যেটা কাটিং অ্যাভেলেবেল হয়, এটা কোনো ব্র্যান্ড প্রোভাইড করে বা কোনো হবিস্ট প্রোভাইড করে। অনেকগুলো রোটালা একসাথে কেটে সেটাকে জাস্ট টাই আপ করে আমি বিক্রি করছি, সেটা হচ্ছে কাটিং অ্যাভেলেবেল, আমরা বলি কাটিং। ঠিক আছে, তো এইভাবে প্ল্যান্ট আমরা পাই, আমরা এইভাবেই প্ল্যান্ট পাবো, আপনিও এইভাবেই প্ল্যান্ট পাবেন। তো প্ল্যান্টটা এনে আমি কিভাবে পুঁতবো, এবার আসি এই জিনিসটা, টুইজার। আমি কার্ভ না স্ট্রেট দেখছি না, এটা টুইজার, যেটা আপনার ইউজ করতে সুবিধা হবে। এরকম একটা জিনিস আপনার অবশ্যই লাগবে। এই জিনিসটা দিয়ে কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে। আপনি কিন্তু আঙুলে করে গাছটাকে বসাতে পারবেন না, উঠে চলে আসবে এবং স্কেপটাও নষ্ট হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে। এই টুইজার দিয়ে আমি প্ল্যান্টটাকে হোল্ড করব। আমি একটুখানি আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিই। আমি একটা রোটেলা স্টেম আমি সবে কাটিং করেছি, এরকম কাটিং আপনারা পাবেন। যদি আপনারা কাটিং নেন তাহলে এরকম কাটিং পাবেন। এখন পাতা বাইরে আছে বলে এরকম হয়ে গেছে। অনেকে ভুল করে যে এইটাকে ধরে এরকম ভাবে পুঁতে দেওয়ার চেষ্টা করে, হাতে করে, সম্ভব নয়। হলেও সেটা মানে ঠিকঠাক ওয়ে নয়, প্রপার ওয়ে নয়। এই টুইজার, এই প্লান্ট আমি যদি এইভাবে হোল্ড করি, আমি এই ট্যাঙ্কে আমি যদি এই রোটালাটাকে এইখানে এরকম ভাবে প্ল্যান্ট করে দিই, সামনে দেখুন প্ল্যান্টটা এখানে রয়ে গেল, প্ল্যান্টটা রয়ে গেল, তার মানে আমার প্ল্যান্টিং ডান। ঠিক আছে, এইবার এই প্ল্যান্টিং করার সময় কিন্তু জল থাকবে না। আপনি যখন রিপ্ল্যান্ট করছেন অ্যাকোয়ারিয়ামে তখন জল রয়েছে, জল কিন্তু দেওয়া হচ্ছে না। আমার সয়েল রেডি হয়ে গেল, অ্যাকোয়াস্কেপ রেডি হয়ে গেল, গাছ আমি কিনে নিয়ে চলে এলাম। গাছটাকে লাগানোর আগে আমি সয়েলটাকে জাস্ট স্প্রে করে বা আস্তে আস্তে জল পোর করে মাটিটাকে জাস্ট ময়েস্ট করে দেওয়া, একটু ভিজিয়ে দেওয়া। আমরা যেমন রাস্তায় জল দিই বা গাছে জল দিই, প্ল্যান্টিং এর সময় আমাদের প্ল্যান্টসটাকেও স্প্রে করে ভেজাতে হবে। হ্যাঁ অবশ্যই, যাতে ড্রাই আউট না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা। সেটা টিস্যু কালচার পট হোক বা ব্ল্যাক পট হোক বা কাটিং প্ল্যান্ট হোক, যাই হোক না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে প্ল্যান্টটা যেন ড্রাই না হয়। প্ল্যান্ট ড্রাই হলে কিন্তু আপনার তৎক্ষণাৎ গাছটা মরে যাবে, তৎক্ষণাৎ গাছটা কিন্তু আপনার মারা গেল। আপনি প্ল্যান্ট করেও কিন্তু তার কোনো বাঁচানো সম্ভব হবে না, মানে ঠিক আছে? হ্যাঁ শুকিয়ে যাবে গাছটা। তো এইভাবে আমি প্ল্যান্টিং করবো। তো আমি যখন প্ল্যান্টিং কমপ্লিট হয়ে গেল, সেই ময়েস্ট অবস্থাতে আমি কি করব, তখন জল দিয়ে দেবো ট্যাঙ্কে। আচ্ছা, ট্যাঙ্কটাকে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আমি জলটাকে পোর করব, যাতে মাটি না ভেসে যায়। এমন হয় আমরা যেমন নর্মাল ফিশনি ট্যাঙ্কে জলটাকে
হঠাৎ করে ঢেলে দিই, হ্যাঁ সব এখানে কিন্তু ঢাললে আপনার পুরো জিনিসটা নষ্ট হয়ে গেল। পুরো এতক্ষণ ধরে আপনি খেটে খেটে পেশেন্স রেখে যা করলেন সব কিন্তু নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে তলায় প্লাস্টিক দিয়ে দিতে পারেন, টিস্যু, আপনার যে আমরা টিস্যু ইউজ করি সেই টিস্যু দিয়ে দিতে পারেন, দিয়ে আস্তে আস্তে জলটাকে পোর করে আপনার দরকার লেভেল অব্দি জলটাকে তুলে দিয়ে ফিল্টার চালু করে দিন, দিয়ে লাইটটাকে অন করে দিন। এবং কেমন ফিল্টার দেবে? হ্যাঁ ফিল্টার আমি যেটা বলছিলাম, ট্যাঙ্ক তো এবার আমার রেডি হয়ে গেল, আমার 1 ফুট বাই 1 ফুটের টিউব ট্যাঙ্ক আমার রেডি হয়ে গেল। ফিল্টার যদি আমি আসি, আমি বলি যে অনেক রকম ফিল্টার হয় প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য। ক্যানিস্টার ফিল্টার সবসময় সাজেস্টেড, ক্যানিস্টার বা হ্যাং অন ক্যানিস্টার। হ্যাং অন ব্যাক ফিল্টারটা খারাপ বলবো না, কিন্তু হ্যাং অন ব্যাক ফিল্টার মধ্যে যে আমরা ফিল্টার মিডিয়াটা দিই সেই ক্যাপাসিটিটা অনেক কম, অনেক ছোট এবং ক্যাপাসিটিটা কম, এবং সেই প্রপার ওয়াটার ফ্লো আপনাকে দেবে না। একটা প্ল্যান্টের জন্য কিন্তু ওয়াটার ফ্লো দরকার লাগে, বেশিও ঠিক না কমও ঠিক না, কিন্তু একটা ওয়াটার ফ্লো দরকার। আচ্ছা, যেটা আমি ক্যানিস্টারের মাধ্যমে পাই এবং হ্যাং অন ক্যানিস্টারের মধ্যেও পেয়ে যাই। তাই ছোট ট্যাঙ্কে আমি বলবো, যদি ক্যানিস্টার ছোট ট্যাঙ্কের জন্য একদমই রেকমেন্ডেড নয়। যদি 12 ইঞ্চি টিউব করি তাহলে হ্যাং অন ওর মধ্যে ক্যানিস্টার দেওয়া খুবই যাবে। তাহলে সেটাতে হ্যাং অন দিলেও চলে যাবে, হ্যাং অন ক্যানিস্টার দিলেও চলে যাবে। এরকম মার্কেটে অনেক হ্যাং অন ক্যানিস্টার পাওয়া যায়, ব্র্যান্ডের নাম আমি নিচ্ছি না। হ্যাং অন ক্যানিস্টার দিলেও কিন্তু আমার কাজ চলে যাবে, এট এ সার্টেন টাইম আমার কাজ চলে যাবে। এরপর যদি আমি 12 ইঞ্চির ওপর যে ট্যাঙ্কে যাই তাহলে কিন্তু ছোট সাইজের ক্যানিস্টার দেওয়াটা খুব ভালো, তখন ক্যানিস্টার দেওয়া হবে আপনার। হ্যাঁ, ক্যানিস্টারের মধ্যে 80% আমি ফিল্টার মিডিয়া দিয়ে লোড রাখবো, 80%, এবং তার সাথে একটা স্পঞ্জ, মানে আমরা যেটা ফিল্টার স্পঞ্জ বলি, একটা ফিল্টার স্পঞ্জ। অনেকে লেয়ারের পর লেয়ার ফিল্টার স্পঞ্জ দিয়ে যায়, মিডিয়া দিলে হয়তো অল্প, তাতে কিন্তু ট্যাঙ্ক এস্টাবলিশ হবে না। আচ্ছা, ফিল্টার মিডিয়া আপনার যত থাকবে, ফিল্টারেশন জলের যত থাকবে তত কিন্তু আপনার ভালো। খুব সোজা হিসাবে বলে দিই, যদি ডিফিকাল্ট লেগে থাকে আপনাদের, সরি, আমি খুব সোজা হিসাবে বলে দিই। আপনার এই ট্যাঙ্কটা ধরে নিন 20 লিটারের, আমি ফিল্টারটা অন করলাম, 20 লিটার জল ঘন্টায় কতবার সার্কেল করছে এইটা আমি হিসাব করবো। একটা প্রপার ফিল্টার তখনই বলবো আমি তাকে, যখন আমার এই জলটাকে সে 1 ঘন্টায় মিনিমাম 4 বার সাইকেল করবে, 4 বার পুরো ট্যাঙ্কে। মানে আমার এই ট্যাঙ্কটা যদি 20 লিটারের হয়, আমার ফিল্টার ক্যাপাসিটি হতে হবে 80 লিটার পার আওয়ার মিনিমাম। 100 হলেও অসুবিধা নেই। তার মানে কি করছে, 1 ঘন্টায় ও আমার জলটাকে 4 বার মিনিমাম সাইকেল করছে। একে আমি প্রপার ফিল্টার বলবো। আমি জল দিয়ে দিয়েছি ডে 1, মানে আমার প্ল্যান্টিং চালু হয়ে গেল, প্ল্যান্ট দেওয়া হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল। ডে 1 আমাকে ফার্টিলাইজার চালু করে দিতে হবে এবং CO2 চালু করে দিতে হবে। ডে 1 থেকে আমার ট্যাঙ্কে মাছ আমি ইন্ট্রোডিউস একদম করব না। আজকেই আমার ট্যাঙ্ক রেডি হয়ে গেছে, গাছ এসে গেছে, আজকেই শ্রিম্প, আজকেই স্নেল, আজকেই মাছ আমি যদি ছেড়ে দিই তারা মারা যাবে। আচ্ছা, কারণ আপনার সয়েলে অনেকটা অ্যামোনিয়া থাকে এবং রিচ নিউট্রিয়েন্ট থাকে, যেটা কোনো সময় হয়তো মাছের ক্ষতি করতেও পারে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু মাছের ক্ষতি করে, ঠিক আছে। তো আমি বলবো যে যেহেতু সয়েলের মধ্যে হাই অ্যামোনিয়া রয়েছে, তো সেই অ্যামোনিয়াটা সাইকেল করে দিয়ে, মানে সাইকেল মানে কি, আজকে আমি অ্যাকোরিয়ামটা করার পরই আমার কাজ হবে ডেইলি 50% ওয়াটার চেঞ্জ, ডেইলি। এটা কতদিন? 1 সপ্তাহ, প্রথম 1 সপ্তাহ ডেইলি। তারপরের 1 সপ্তাহ, এটা খেয়াল রাখবেন, এটা একটা থাম্ব রুল, যে আমি উইক 1 প্রথম 7 দিন ডেইলি 50% করে ওয়াটার চেঞ্জ করবো, এনি হাউ অ্যান্ড এনি কস্ট। আচ্ছা, করতে সময় দিতেই হবে। প্রপার ট্যাঙ্কে দিলে একটু প্রথম 1 মাস আপনাকে একটু টাইম দিতে হবে, তারপর থেকে এটা উইকলি ওয়ান্স হবে, কমে যাবে, উইকলি ওয়ান্স হবে, মেইনটেনেন্স রাখতে হবে। প্রথম সপ্তাহ আপনাকে ডেইলি ওয়াটার চেঞ্জ করতে হবে, কারণ অ্যামোনিয়া আপনার ট্যাঙ্কে বেশি হচ্ছে এবং রিচ নিউট্রিয়েন্টটাকেও ব্যালেন্স রাখতে হবে। প্রথম সপ্তাহ হয়ে গেল 50% ডেইলি। সেকেন্ড সপ্তাহতে এবার যদি আসি, সেকেন্ড সপ্তাহতে উইকলি ওটা 7 দিন না করে আমি 4 দিন করবো। আচ্ছা, মানে 1 দিন গ্যাপ দিয়ে, সোজা হিসাব 1 দিন গ্যাপ দিয়ে। থার্ড উইক 1 দিনটা 2 দিন হয়ে যাবে। ফোর্থ উইকটা উইকে টুয়াইস হবে, একটা সপ্তাহে 2 বার। আমি যদি রবিবার করি, বৃহস্পতিবার করবো, সোজা হিসাব। উইক 5 জবে থেকে এলো, তখন থেকে আমি উইকলি ওয়ান্স করবো ওয়াটার চেঞ্জ। অবশ্যই ওয়াটার চেঞ্জ, এবং ওয়াটার চেঞ্জের পর আপনার ফিল্টার ডোজ, মানে সরি ফার্টিলাইজার। ওকে, তো এটার সাথে সাথে আপনাকে একটু ব্যাকটেরিয়াও দিতে হবে, সেটা আমি একটু পরে। তাহলে আমার ট্যাঙ্ক 1 মাস হয়ে গেল,
এক মাসের যেই আমার ওয়াটার সাইকেল রেডি হয়ে গেল, এরপর 3rd উইক বা 4th উইকে আমরা খেয়াল করব আমাদের ট্যাঙ্কে একটু পাথরের গায়ে বা কাঁচের গায়ে এবং প্ল্যান্টের গায়ে একটা খয়েরি খয়েরি স্পট আসছে। আমরা ছবি দিয়ে দেখিয়ে দেবো, যেটাকে আমরা ডায়াটম অ্যালগি বলি। এই ডায়াটম অ্যালগি আপনার প্রথমেই আসছে, ভাবলে যাবেন না, আসবেই, ভাবলে যাবেন না, এটা আসবেই। এটা এসছে মানে জানবেন আপনার ট্যাঙ্ক সাইকেল হয়নি, হচ্ছে, হওয়ার মোমেন্টে আছে, সাইকেল চালু হচ্ছে। সেই সময় গুড নিউজ। এবং ডায়াটমটাকে সরানোর জন্য তখন এবার আমি ইন্ট্রোডিউস করব এলগি ক্লিনিং ফ্লু। খটোমটো লাগলো, সোজা কথা শ্রিম্প এবং স্নেল। আচ্ছা। এবং অটোসিনক্লাস ক্যাটফিশ হয়, এলগিটা স্যামিস এলগিটার হয়। মানে ডায়াটম এলগি ক্লিনিং ফ্লু যেগুলো আছে তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করে দেওয়ার টাইম এসে গেল। মানে আমরা ফিশেস অ্যাড করতে ফিশ নয়, শ্রিম্প এবং স্নেল। আচ্ছা, হ্যাঁ ফিশ তো আসছে, অটোসিনক্লাস, হ্যাঁ তো সে তো মাছি। তো এরা এলো প্রথমে, কিন্তু আমার অর্নামেন্টাল ফিশ আসছে না, প্রথমে আসছে অ্যালগি ক্লিনিং ক্রিউ। এরা এলো, এরা আপনার ট্যাঙ্কটাকে 4 থেকে 5 দিনের মধ্যে ক্লিয়ার করে দিল। ডায়াটম চলে গেল, হ্যাঁ ডায়াটম চলে যাবে, এরা ডায়াটম পরিষ্কার করে দেবে। এরা ডায়াটম পরিষ্কার করে দেবে, ম্যাজিক্যালি পরিষ্কার করে দেবে। আপনি ধারণা করতে পারবেন না, এত হলুদ হলুদ স্পট হয়ে যাচ্ছে ট্যাঙ্কে, সেটাকে আপনাকে আবার রেস্টোর করে দেবে। তার মধ্যে কিন্তু আপনার গাছ বড় হচ্ছে, গাছ তো থেমে নেই, গাছ বাড়ছে। তো এরপর যখন উইক 5 চলে এলো, যখন আমার ট্যাঙ্ক আপাতত আমি আমার চোখে স্টেবল দেখছি, নেক্সট এলগি আসবে। আবার ভয় পাবেন না, এলগি আসবে, গ্রিন হেয়ার এলগি আসতে পারে বা গ্রিন স্পট এলগি আসতে পারে। গ্রিন স্পটের থেকে বেশি গ্রিন হেয়ার এলগি আসবে। যখন আপনার ট্যাঙ্ক সাইকেল হয়ে গেছে, 5th উইকে যখন সাইকেল হয়ে গেছে ট্যাঙ্কটা, তখন আমাদের CO2 রিলেটেড বা লাইট রিলেটেড যে এলগি গুলো সেগুলো চলে আসে। ওকে, অল্প পরিমাণে হলেও আসে বা আসে না। আমি বলি এলে ভালো, যে এসছে মানে জানবো যে হ্যাঁ আমার একটা প্রবলেম হয়েছে, আমি ঠিক করে দিলাম। আবার 1 সপ্তাহ বা 1 মাসের জন্য ওয়েট করবো, সে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো ওদের সাথে সাথে গ্রিন হেয়ার অ্যালগি যারা খায়, আমার দেখা সব থেকে বেস্ট হচ্ছে আমানো শ্রিম্প, যদিও মার্কেটে খুব দুর্লভ, খুব কম পাওয়া যায়। আপনি রেড নোজ শ্রিম্প ইউজ করতে পারেন, রেড নোজ শ্রিম্প বা চেরি শ্রিম্প। এলগি বললাম বলে ভয় পাবেন না, জানো এলগি আসবে, তখনও বলেছিলাম, এখনো বলছি। তো এলগি এলো, আমি মাছও ইন্ট্রোডিউস করে দিলাম এর সাথে, অর্নামেন্টাল ফিশ, যেটা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য প্রপার। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে ভুল করেও আমি প্যারট অস্কার থাকতে পারবো না, এটা খুব ধ্যান রাখবেন। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে অনেক সময় ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেলও বারণ করা হয়, কারণ অ্যাঞ্জেল এবং ডিসকাস এরা একটু টেম্পারেচার মেনটেন করে চলে। আর অ্যাঞ্জেল বিশেষ করে হান্টার হয়, ডিসকাসও একটু হান্টার হয়, কারণ আফটার অল অ্যাঞ্জেল টাইপ অফ সিক্রেট। তো সে আপনার শ্রিমগুলোকে খেয়ে নিতে পারে এবং স্নেলটাকেও খেয়ে নিতে পারে। তো তার অর্নামেন্টাল ফিশ আমি অ্যাড করে দিলাম। আমার প্ল্যান্টেড ট্যাঙ্ক এবার আমার রেডি হয়ে গেল। নাও লেটস এনজয় কি করে করব দেখে। আমি এই যে ভিউটা পাচ্ছি, এই ভিউটা কিন্তু আপনাকে পেতে গেলে আপনাকে পেশেন্স রাখতে হবে কমসে কম 1 মাসে বা 2 মাসে। আজকে রোটালা লাশ গ্রিন এবং লাশ রেড ভাইব্রেন্ট কালার তখনই আসবে যখন আমি প্রপার CO2 অ্যাকোরিয়াম দিয়ে রেডি করলাম। এবার আপনি এনজয় করছেন অ্যাকোরিয়ামটা দেখে। কিভাবে এনজয় করছি না, যখন বড় হয়ে যাচ্ছে প্ল্যান্ট গুলো তখন আমি কাটিং করছি, সেই কাটিং গুলোকে আমি আবার পাশে প্ল্যান্ট করে দিচ্ছি। এই মজাটা বিশ্বাস করুন, আপনি যখন করবেন নিজে তখন এই মজাটা পাবেন। একটা রোটালা স্টেম আমি যখন এটা কাটলাম, এই যেটা কেটে দিয়েছি এটাকে আমি ফেলে দেবো? অ্যাবসলিউটলি না। আমি এই প্ল্যান্টটাকে আবার তার পাশে প্ল্যান্ট করবো, রিপ্ল্যান্ট করবো। এইভাবেই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মজা করবেন। এটা আপনার আপনার এতদিনের কষ্টের ফল আজকে আপনাকে রেজাল্ট দিচ্ছে। 1 মাসে, 1 মাস, দীর্ঘ 1 মাস, আমি 1 মাস বলবো না, 2 মাস বলবো। দীর্ঘ 2 মাস পর ট্যাঙ্ক আপনাকে রেজাল্ট দিচ্ছে। সবচেয়ে বেশি আনন্দ তখন পাওয়া যায় যখন বাড়িতে কেউ এসে সামনে বসে থাকে, সামনে বসে। অন্যান্য অ্যাকোরিয়ামের থেকে এই অ্যাকোরিয়ামটা আলাদা। আপনাকে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যে মজাটা দেবে, হ্যাঁ আমি কম্প্যারিজনে যাচ্ছি না, একদমই না, কম্প্যারিজন করা উচিত না, আলাদা, কিন্তু এর স্যাটিসফ্যাকশন অন্যরকম। এটা আপনি বাগান, আমরা ছাদ বাগান করি, একদম। এটা আপনার জল বাগান,
তারপরে বাড়ির ভেতরে একটা ইকোসিস্টেম নিজে বানিয়েছি, বানিয়ে, নানা রকম ফিশ আছে, Fish রয়েছে। তারাও ব্রিডিং করছে, বাচ্চা হচ্ছে, আলাদাই মজা। আলাদাই মজা। এবং এই মজাটা পেতে গেলে প্রত্যেকটা হবিস্টের ধ্যান রাখতে হবে যে আমাকে কিছু জিনিস ফলো আপ কিন্তু করতেই হবে, যার মধ্যে প্রথম হচ্ছে ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি বলতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্যাপ ওয়াটার কোয়ালিটি খুব একটা ভালো নয়, তার টিডিএস প্রচন্ড হাই, তো টিডিএস মেনটেন কিন্তু আমাদের করতে হয়। এবার একটু সুইচ করছি একটু মেকানিক্যাল দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে যদি আমি বলি, তো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে জল আমাকে টিডিএস লো রাখতে হবে। টিডিএস লো লো মানে কি একদম জিরো না, তাতেও সমস্যা। আমাকে 120 থেকে 160-এর মধ্যে রাখতে আচ্ছা, হবে। মানে যে টিডিএস এর জল আমরা টিডিএস খেয়ে থাকি, আমরা যে জল খাই, আমাদের পানীয় জল আমরা 300 অব্দি কনসিডার করি, অ্যাকর্ডিং টু WHO আমরা 300 অব্দি কনসিডার করতে পারি, কিন্তু প্লান্টের জন্য 300 টিডিএস ঠিক না। তো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আরও ওয়াটার। সবার ক্ষেত্রে তো আরও ওয়াটার ইউজ করা সম্ভব নয়, অনেক হবিস্ট এখানেই বাদ চলে যায়। আরে প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে গেলে তো আমাকে আরো জল দিতে হবে, আমি আরো জল করতে পাবো, আমাকে এত 10,000 টাকা ফিল্টার লাগবে। একটা ছোট প্ল্যান্টেড ট্যাঙ্ক করছে। দেখুন, আরো জল না দিয়ে প্ল্যান্টেড ট্যাঙ্ক করে দেখুন আপনার ট্যাঙ্ক কেমন দাঁড়ায়। হ্যাঁ, আরো জল তারপর দিয়ে দেখুন কেমন দাঁড়ায়। যখন ওয়াটার চেঞ্জ করবেন আপনি ফারাক পাবেন, অবশ্যই পাবেন, এবং তার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে টিডিএসটা কত রাখা উচিত। টোটাল ডিজলভ সলিউশন আমি যতদূর জানি, হ্যাঁ আমরা ডিজলভ সলিউশন, তো সেইটা আমার 120 থেকে 160-এর মধ্যে রাখলে প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য বেস্ট। বাড়িতে যে আমাদের আরো আছে ওই ওয়াটার ইউজ করতে, ওই ওয়াটার তো অবশ্যই, ওই ওয়াটারে টিডিএসটা কম থাকে, একদম নিয়ার অ্যাবাউট 0 to 30 থাকে যদি টিডিএস ফিল্টারটাকে মেইনটেইন করা হয়। তবুও মানে থাকে বাড়িতে যেগুলোতে থাকে। হ্যাঁ, তাহলে আমি তো বললাম 120 থেকে 160, তাহলে আমি যদি এখানে তাহলে আমাদের কি টিডিএস ফিল্টারটা লাগবে? রাখাটা উচিত, রাখাটা উচিত বেস্ট হবে। হ্যাঁ, খুব বেশি তো অ্যামাউন্টের মধ্যে আসে না, রাখলে ভালোই হয়। একটা জিনিস আমাদের এখানেও খেয়াল রাখতে হয়, টিডিএস কিন্তু খুব কম হয়ে গেল আপনাকে জলে আবার মিনারেল দিতে হবে। আচ্ছা, খুব ডিফিকাল্টি আসছে ব্যাপারটা, কিন্তু ডিফিকাল্ট ভাববেন না, আপনি সিম্পল ভাবুন, আপনার গাছেদেরও মিনারেল লাগছে, রাইট? গাছেদের যখন মিনারেল লাগছে, আমি যদি আরো জল দিই, তার থেকে মিনারেল সব এক্সট্রাক্ট করে নেওয়া হচ্ছে, হার্ড ওয়াটারটাকে এক্সট্রাক্ট করে দিয়ে সফট ওয়াটার করে দেওয়া হচ্ছে, তাহলে তার মধ্যে তার কোনো মিনারেল রইলো না। তার রিভার্স অসমোসিস যে কোথায় যে আমরা জলটাকে করছি, তার টিডিএস একদম কমিয়ে দিয়ে যখন আমি ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করলাম, মিনারেলের অভাব আসতে আরম্ভ করলো অ্যাকোরিয়াম। তাতে কি হতে পারে, আমি যখন এই ট্যাঙ্কের মধ্যে যখন আমি আরো ওয়াটার ফিল করছি, আমি 30% নর্মাল ওয়াটার দিয়ে দেবো। আচ্ছা, 30 বা 20 বা 10% একটু মিনারেল ওয়াটার বা নর্মাল ট্যাপ ওয়াটার আমি ওর সাথে একটু দিয়ে দিলাম। আমার এটা রেজাল্ট কিন্তু আমার প্রপার 120 থেকে 160-এর মধ্যে এসেছে। এইভাবে আপনার কাছে কোনো অল্টারনেট উপায় থাকলে অবশ্যই গো ফর ইট। তো আমার কাছে কিন্তু এইভাবেই এসছে। আমি 90% আরো ওয়াটার দিই, 10% মিনারেল ওয়াটার দিয়ে দিই, আমার টিডিএস কিন্তু আবার ওটা 130 বা 123-এ গিয়ে চলে আসে। এবং এটাও জেনে রাখবেন, আজকে যেটা টিডিএস দেখাচ্ছে আপনার অ্যাকোরিয়ামে, কালকে কিন্তু সেটা থাকবে না, গ্র্যাজুয়ালিও বাড়ে। কারণ টিডিএস এর মধ্যে আপনার এই সয়েলের মধ্যে যে ছোট ছোট মাইক্রো পার্টিকেল রয়েছে, আপনার অনেক সময় রক থেকে ক্যালসিয়াম লিচ হয়, বিশেষ করে সেরু রক থেকে ক্যালসিয়াম লিচ হয়, এরা কিন্তু জলে টিডিএস বাড়িয়ে দেয়। তো গ্র্যাজুয়ালি যখন দেখবো মানে ডে নাম্বার 7 তো জল চেঞ্জ করছি, সপ্তাহে একদিন জল চেঞ্জ করতে হবেই, তো উইক নাম্বার 6-এ যখন আমি আমার টিডিএসটাকে মাপবো, তখন কিন্তু দেখবো সে প্রায় 180-90-তে থেকে গেছে। তো আমার জলটা চেঞ্জ করে দিলাম, আবার টিডিএস তার নরমালে চলে এলো। এইভাবে মেনটেন রাখবো। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম যে কি সয়েল কিভাবে ইউজ করব, প্ল্যান্টিং কিভাবে করব, ফিল্টারেশন কিভাবে হবে। হ্যাঁ, এবার লাইটটা সম্পর্কে কিভাবে লাইটটা আমরা ইন্ট্রোডিউস করব, কিভাবে ইউজ করব লাইটও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার জল। কারণ লাইট থাকবে তবেই প্ল্যান্ট ফটোসিনথেসিস করবে, আদারওয়াইজ সে করবে না, লাইটের অভাবে গাছ মারা যাবে। তাই লাইটটাকেও প্রপারলি এবং প্রপার টাইম আমাকে দিতে হবে। আজকে যে বিগিনার, তার পক্ষে
ক্যালকুলেট করা সম্ভব নয় যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে আমার যতগুলো প্ল্যান্ট আছে তার জন্য আমি কত লিউমেনের লাইট দেব, কত কেলভিন আমাকে লাইটটা দিতে হবে। খুব স্পষ্ট কথা, আমাদের পক্ষে সম্ভব নয়। এত ক্যালকুলেশন করে অ্যাকোরিয়াম করতে গেলে কিন্তু হবিটা কোথাও না কোথাও আটকেই যাবে, ভয়েতেই আমরা পিছিয়ে যাবো। আপনি যদি মোটামুটি একটা 12 ইঞ্চির কিউব করেন, একটা 15 ওয়াটের লাইট দিয়ে শুরু করুন। 15 ওয়াটের লাইটটা দিয়ে দেখুন আপনার গাছ গ্রো করছে। যদি গ্রো করে, লাইটের অভাবে যে এলগি গুলো আছে তারা অ্যাপিয়ার করবে। লাইট ইন্টেন্সিটি যদি বেশি হয়ে যায় তারা অ্যাপিয়ার করবে। তো তারাই বলে দিচ্ছে যে আপনার লাইট বেশি না কম। আপনাকে কোনো টেকনোলজি আপনাকে বলতে পারে না। এমন কোনো টেকনোলজি আমার দেখা অব্দি এখনো হয়নি যে প্রপার এই লিউমেন এবং প্রপার এই কেলভিনের লাইট দিলে তবে আপনার প্ল্যান্টের ট্যাঙ্ক দাঁড়াবে। এটা কিন্তু মনে রাখবেন। আর এটাও বলে রাখি, WRGB এর জন্য কিন্তু অনেকে লাফালাফি করে WRGB লাইটের জন্য। আমি আমার কাছেও রয়েছে, ইনফ্যাক্ট আমি বলছি বটে, কিন্তু এটা ভাববেন না যে আমার প্ল্যান্টেড ট্যাঙ্ক করেছি মানে WRGB লাইটই দিতে হবে। আমি নর্মাল ঘরের ফিলিপসের LED বাল্ব দিয়েও অনেক অ্যাকোরিয়াম দেখেছি প্ল্যান্টেড ট্যাঙ্ক। আচ্ছা, বাল্ব না সরি, LED টিউব লাইট যেটা, ওই টিউব লাইট দিয়েও ওই টিউব লাইট দিয়েও অনেকে প্ল্যান্টেড ট্যাঙ্ক করে। হয় তাদের ট্যাঙ্ক আমার থেকে সুন্দর দেখি। হ্যাঁ, তাদের ট্যাঙ্ক মানে বিশ্বাস করবেন না, তাদের ট্যাঙ্ক অনেকে দেখেছি আমি, তারা ওই লাইট নিয়েও কিন্তু এমন এমন অ্যাকোরিয়াম করেছে মানে মাথা খারাপ করে দেওয়া। দেখার মতো অবিশ্বাস্য। তারপরে WRGB লাইট ম্যাটার করে না, লাইট ম্যাটার করে। WRGB হোক বা সাদা হোক বা ওয়ার্ম হোয়াইটটাকে আমি বলবো না, লাইট একটা লাইট, সেটার ইন্টেন্সিটি আপনার অ্যাকোরিয়ামের গাছগুলো রেজাল্ট আপনাকে দেবে যে আপনার লাইটের অভাবে এলগি আসছে না লাইটের বেশির জন্য এলগি আসছে। এটা খেয়াল রাখবেন যে লাইটের অভাবেও এলগি আসে, লাইটের বেশিতেও এলগি আসে, ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটিতেও কিন্তু এলগি আসে। মানে আমাদের এলগি বলে দেবে আপনাদের কি করতে হবে। ওই এলগিটাই কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিল যে ডিয়ার হবিস্ট, আপনি লাইটটাকে একটু ডিম করুন বা লাইটটাকে একটু ইন্টেন্সিটি বাড়িয়ে দিন। তার মানে আমরা এতদিন ধরে অ্যালগি মানে নাম শুনলেই ভয় একদম আটকে উঠতাম যে অ্যালগি এসেছে আমাদের ট্যাঙ্কটা কিভাবে বাঁচাবো। কিন্তু সুমিতার কাছে আমরা জানতে পারলাম যে অ্যালগি এলে ভয় পেলে হবে না, প্লাস অ্যালগি আমাদের প্লাস পয়েন্ট হিসাবে নিতে হবে যে কখন অ্যালগিটা আসছে সেইটার আমাদের ট্যাঙ্কে কিছু ভুল আছে, নয় লাইটে গন্ডগোল আছে, নয় CO2 তে গন্ডগোল আছে, আর নয় আমরা কিছু ভুল করছি জল পাল্টানোতে বা কিছুতে একটা ভুল করছি, সেটা আমাদের রিসার্চ করে আর নিজেদের অবজার্ভ করে আমাদের খুঁজে বের করে সেটা সলভ করে দিলে অ্যালগিটাও চলে যাবে। আমরা এতক্ষণ জেনে নিলাম যে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক কিভাবে সেট আপ করতে হবে, আর নেক্সট ভিডিওতে জেনে নেবো CO2 কতটা ইম্পর্টেন্ট আর CO2 A to Z কিভাবে সেট আপ করবো। CO2 সম্পর্কে আরো কিছু ডিটেলস আমাদের সুমিতা বলে দেবে। তো তোমরা ভিডিওটা দেখে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর নেক্সট ভিডিওটা অবশ্যই আসছে, তাড়াতাড়ি আসছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর তোমরা নেক্সট ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পাও।